এই ঘরে এত জিনিস কিছু যায় আসে না, কিন্তু আমার বাড়ির কাজের লোক যদি ছুটি নেয় তাহলে আমার জীবনটা নরক হয়ে ওঠে। খুব লেট হয়ে গেছে। আরে ভাই, একে ল্যাবে যেতে দেরি হয়ে গেল, তার উপর আবার কে এলো? কাউকে তো দেখতে পাচ্ছি না, কিন্তু বেলের আওয়াজ তো ঠিক শুনেছি। চোখে কাউকে দেখা যাচ্ছে না, কিন্তু কানে শোনা গেল কোনো গন্ডগোল আছে। You are invited to a murder at 10 Wood Villa, Piali Hills, 400876. Catch me if you can. এটা সত্যি না মিথ্যে? My God! এখানে তো কেউ নেই, না গার্ড না বাংলোর মালিক। পঙ্কজ, আশেপাশে খোঁজ নিয়ে দেখো এই বাংলোর মালিককে। কোনো ইনফরমেশন পেলে আমাকে জানাও। কি নৃশংসভাবে খুন করেছে! সারা শরীর ছুরি দিয়ে ক্ষতবিক্ষত করেছে, তাতেও ওর আশ মিটল না। আঙুলগুলোও কেটে দিয়েছে। এত রক্ত তো এই লাশের শরীরের হতেই পারে না। মানে স্যার? মানেটা হচ্ছে এই পুরবী, যত রক্ত এই ঘরের মধ্যে ছড়িয়ে আছে, এত রক্ত তো একটা মানুষের শরীরে থাকেই না। কোনো কি আইডি পেলে কে এই মেয়েটা? না অভিজিৎ, কিচ্ছু পাইনি। স্যার, স্যার এই বাড়ির ওনার রায়না, আর ও আধ ঘন্টার মধ্যে আসছে। ওকে, ঠিক আছে। ততক্ষণ একটা কাজ করি, এখানে আমরা যা কিছু পাচ্ছি, এই ব্লাড, কোনো প্রমাণ, সব নিয়ে চলো, কোনো কিছু মিস না হয়, তাহলে জানা যাবে কি হয়েছিল এখানে।
এই ঘরে এত জিনিস পড়ে রয়েছে, যারা চিৎকার করে করে বলছে আমরা প্রমাণ, আমাদের তুলে নাও। এগুলো প্ল্যান্টেড নয় তো? মানে খুনি আমাদের সাথে গেম খেলছে। এসব কে করেছে? এসব কে করেছে? হোয়াট ইজ অল দিস? অদ্ভুত তো স্যার, এ তো আমাদেরকে জিজ্ঞেস করছে কি করে হলো। এত নোংরা করে দিয়েছে, আপনারা পরিষ্কার করতে পারেননি? সে কি স্যার, পরিষ্কার করতে তো আমাদেরই বলছে। দুর্গন্ধ আসছে। এই আমার বাংলায় মহিলা কি করছে? ওই বীরজু, বীরজু কোথায়? বীরজু, বীরজু! লাশ থেকে মানুষ হয় অজ্ঞান হয়ে যায়, না হলে মাথা ঘুরে পড়ে যায়। এর তো কিছুই হলো না। বীরজু, বীরজু, বীরজু! এই বীরজু, বীরজু! আচ্ছা ম্যাডাম, আপনি এই বাংলোটাকে এরকম বেওয়ারিশ ফেলে রেখেছেন? এক্সকিউজ মি, এটা অন্য কারোর বাড়ি নয়, এই বাড়ির মালকিন আমি। এটা আমার পৈতৃক বাংলো। আচ্ছা, এটা যখন আপনারই বাংলো, তাহলে কোনো কেয়ারটেকার নেই কেন এখানে? অফকোর্স আছে, বীরজু, বাট এখন জানি না কোথায়। বীরজু! একটা মহিলার লাশ পড়ে আছে আপনার বাংলোতে, আর আপনি বলছেন জানেন না? আমি কিছুই জানি না, আর আপনারা প্লিজ এখান থেকে বেরিয়ে যান, আর যেতে যেতে সবকিছু পরিষ্কার করে যান। বীরজু! স্যার, এই মহিলাকে এরকম অদ্ভুত টাইপের, একটু ঢ্যাটা। একটা কেস আর 18টা প্রমাণ, আর খুনি প্রমাণগুলো এমন ভাবে সাজিয়েছে যে কিছুই বলার নেই। কিন্তু স্যার, সমস্যা এটাই হলো যে এর মধ্যে কোনো প্রমাণই আমাদের কোনো কাজের নয়। এই সমস্ত প্রমাণ আমাদের কাজে লাগবে না, এর মানেটা কি সারিকা? তার মানে স্যার, এই সমস্ত প্রমাণই পুরনো। হোয়াট? এই সমস্ত প্রমাণ পুরনো মানে কি মেয়েটাও পুরনো? ছাড়ো, কত পুরনো তুমি বলো। স্যার, 4 থেকে 10 বছরের পুরনো। এই সমস্ত প্রমাণ 4 থেকে 10 বছরের পুরনো, তার মানে এই মেয়েটাকে 10 বছর আগে খুন করা হয়েছে। আর কি পাওয়া গেছে প্রমাণ থেকে, সেগুলো বলো। এই সমস্ত প্রমাণগুলোতে 20 জন আলাদা মানুষের ডিএনএ পাওয়া গেছে। তার মানে 20 জন আলাদা আলাদা লোক এই প্রমাণগুলোকে ছুঁয়েছে, তাই তো? হ্যাঁ স্যার। তাহলে আঙ্গুলের ছাপ তো নিশ্চয়ই পাওয়া গেছে। না, পাওয়া যায়নি। কিন্তু স্যার, একটা খুব গুরুত্বপূর্ণ কথা জানা গেছে। ক্রাইম সিনে যে এত রক্ত পাওয়া গিয়েছিল, ওই রক্ত কোনো মানুষের নয়, বরং কোনো পশুর রক্ত ছিল। কি? ডক্টর সারিকা, এই মেয়েটার শরীরে যে রক্ত লেগেছিল সেটাও কি কোনো পশুরই? না না, এই মেয়েটার শরীরে আর জামা কাপড়ে যে রক্ত পাওয়া গিয়েছিল সেটা এরই আসল রক্ত। কিন্তু এটা ছাড়া ওখানে আর যা যা ছিল সমস্তটাই প্লান্ট করা হয়েছিল। মোটামুটি 20 জনের ডিএনএ আর এতগুলো প্রমাণ ক্রাইম সিনে এলো কোত্থেকে স্যার? সেটাই তো, এতগুলো প্রমাণ, কিন্তু আমাদের হাতে কিছুই নেই। বাহ, তুমি এখন চুপচাপ বসে থাকো, কিছুই তুমি বলো না, আমরা গল্প বলছি, তাই না? বস, আমি জানি এই সমস্ত প্রমাণগুলো কোথা থেকে এসেছে।
গত কয়েক বছর ধরে সিআইডি যতগুলো কেস সলভ করেছে তার মধ্যে থেকে কিছু ইম্পর্টেন্ট কেসের ইম্পর্টেন্ট এভিডেন্স হচ্ছে এই সবগুলো। কি? স্যার আমি ওই মহিলা আর তার বাড়ির ব্যাকগ্রাউন্ড সম্পর্কে সব চেক করলাম। ওর পরিবারের 2-3 জন খুনের অভিযোগে জেল খাটছে, আর ওই মহিলার বাইপোলার ডিসঅর্ডার আছে। তাইও এই ধরনের ব্যবহার করছিল। আর ওই যে কেয়ারটেকার ছিল বীরজু, ওর কি খবর? স্যার ওনার ফোনের লাস্ট লোকেশন ওই বাংলোর বাইরেটাই দেখাচ্ছে, তারপর থেকে অফ রয়েছে, খোঁজার চেষ্টা চলছে। অদ্ভুত ব্যাপার, ওই বাংলোতে এত কিছু ঘটে গেল আর ওই বাংলোর মালকিন কিছু জানেই না। কেয়ারটেকার উধাও। আচ্ছা, ও আবার অসুস্থতার আড়ালে কোনো গেম খেলছে না তো? হতে পারে, নজর রাখতে হবে ওর উপরে। পঙ্কজ, যে মেয়েটা লাশ পাওয়া গেছে তার ব্যাপারে জানতে পারলে কিছু? স্যার সব পুলিশ স্টেশন, নিউজ পেপার আর নিউজ চ্যানেলে পাঠিয়ে দিয়েছি, কিছুক্ষণের মধ্যে জানতে পেরে যাবো স্যার। চালুকে আমাদের পুরনো কেসের প্রমাণগুলো ওখানে কি করে গেল? চুপ করে বসে থাকলে হবে না, আমার উত্তর চাই। তুমি ফরেনসিক সার্জন, তুমি এই ফরেনসিক ডিপার্টমেন্টের ইনচার্জ, নিজের দায়িত্ব এড়িয়ে যেতে পারো না। বস, ছাড়ো তো। আমি আমার দায়িত্বটা খুব ভালো করে কি জানি। করেছো দেখতেই পাচ্ছি। তাহলে এটা বলো, আমাদের পুরনো এভিডেন্স, আমাদের রেকর্ড থেকে উধাও হলো কি করে? বস বস একটা কাজ করছি, রেকর্ড রুমে গিয়ে ওখানে জিজ্ঞাসাবাদ করি, জানতে পারা যাবে বস ওখানে কি গন্ডগোল হয়েছে। প্লিজ। এতগুলো প্রমাণ কিভাবে উধাও হলো আপনারা জানতেন না? প্রমাণগুলো কত ইম্পর্টেন্ট। তাহলে আপনারা থাকা সত্ত্বেও এই চুরি হলো কি করে? কিভাবে প্রমাণগুলো উধাও হলো? স্যার আমার উপস্থিতিতে চুরি হয়নি স্যার। তাহলে চুরি কবে হয়েছে? স্যার এই চুরি হয়তো রাত্রে হয়েছে, কেননা আমরা তো রাত্রে থাকি না, তাই না? এই জন্য চুরি হয়েছে। আর আপনি, আপনার কি বক্তব্য শুনি? স্যার আমি ডাক্তারবাবুকে কতবার বলেছি যে লকগুলো ঠিক করিয়ে নিতে, দরজা জানলা ঠিক করে নিতে, সিসিটিভি ক্যামেরা লাগিয়ে নিতে, কিন্তু ডাক্তারবাবু আমাদের কথা শোনেনি না। তাছাড়া আর কি? আর কি? স্যার ও জানি না কাদের নিয়ে মাঝে মাঝে চলে আসেন আর বলেন যে পুরনো এভিডেন্স দেখার আছে। জানি না কাদের নিয়ে মাঝে মাঝে চলে আসেন আর বলেন যে পুরনো এভিডেন্স দেখার আছে। ও কাকে এনেছিল? গত 3 মাস আগে কাউকে নিয়ে এসেছিলেন আর বলেছিলেন ক্রাইম জার্নালিস্ট ইনি পুরনো এভিডেন্স দেখতে চান। বস বস ও একজন জার্নালিস্ট ছিল, ফরেনসিকের উপর একটা আর্টিকেল লিখতে চাইছিল, আমাকে রিকোয়েস্ট করলো আর আমি পারমিশন দিয়ে দিলাম। দেখো সালুকে, তুমি খুব ভালো করেই জানো যে এখানে বাইরের লোকের ঢোকার অনুমতি নেই, আর তুমি জার্নালিস্টকে এনেছিলে। স্যার আগের মাসেও স্যার কলেজের স্টুডেন্টকে এনেছিলেন, ওকেও পুরনো তথ্য দেখাচ্ছিলেন। হতে পারে যে তাদের মধ্যেই কেউ চুরি করেছে। না বস, এটা হতে পারে না, ওরা তো ফরেনসিক স্টুডেন্ট ছিল। ওরা আমার কাছে এসে পারমিশন চাইছিল, স্যার আমরা স্টাডি করতে চাই, কিছু প্র্যাকটিক্যাল করতে চাই, আমরা কিছু শিখতে চাই, প্লিজ আমাদের পারমিশন দিন। তাই ওদের পারমিশন দিয়ে দিই বস। বস আমার যথেষ্ট রেসপন্সিবিলিটি আছে, আফটার অল এটা তো আমার অধিকারও বটে। দেখো সালুকে, সিআইডি কে কলঙ্কিত করার তোমার কোনো অধিকার নেই, বুঝেছো? আর তাছাড়া ফরেনসিক শেখানোর জন্য এখানে কোনো কলেজ খোলা হয়নি। তুমি এখানে স্টুডেন্টদের আনলে কি করে? কার পারমিশন নিয়েছিলে? দেখো সালুকে, একটা কথা মনে রেখো, এই রেকর্ড রুমে চাইলেই কাউকে আনা যায় না। না আমি আনতে পারি, না তুমি আনতে পারো, না এ আনতে পারে, সে কোনো পরিবারের হোক বা কোনো বন্ধু হোক। আরে ভাই। হ্যাঁ অভিজিৎ। হ্যাঁ স্যার, যে মেয়েটা খুন হয়েছে তার নাম হলো টিনা, আর উনি ওই মেয়েটার বাবা। ডক্টর নীরব স্যার, হেড অফ ফরেনসিক, চেন্নাই। ডক্টর নীরব? নীরব নীরব আরে শালুকে, আমার মেয়েকে মেরে দিয়েছে। কন্ট্রোল ইয়োরসেলফ, সব জানা যাবে। স্যার ওনাকে আপনি চেনেন? হ্যাঁ অভিজিৎ,
একটা সময় ছিল যখন আমি আর নীরব একসঙ্গে কাজ করতাম। নীরব, 1 মিনিট বস। কি কি এই দেখো ভাই, আমার সন্দেহটা একদম ঠিক ছিল, এতে টক্সিড আছে। আচ্ছা ডক্টর, শেষ কবে নাগাদ আপনার আপনার মেয়ে টিনার সঙ্গে কথা হয়েছিল? কবে দেখা হয়েছিল? আসলে ও কলেজের হস্টেলে থাকতো, 2 দিন আগেই হারিয়ে। নীরব, নীরব শান্ত হও নীরব। যেই হোক ঠিক খুঁজে বার করব। আমি খুঁজে বার করব নীরব, আমি খুঁজে বার করব কে করেছে। না শালুকে, তুমি খোঁজ নেবে না। আমি খুঁজবো না মানে? মানে তুমি এই কেসে কোনো কাজ করবে না। কেন? কারণ তোমার গাফিলতির জন্য ফরেনসিক রেকর্ড রুম থেকে প্রমাণ চুরি হয়ে গেছে। শালুকে, ইউ আর সাসপেন্ডেড যতক্ষণ না কেস সলভ হচ্ছে। বস, তোমার কি মনে হয় এই সব কিছু আমার জন্য হয়েছে? তুমি আমাকে দোষারোপ করছো। দোষারোপ করছি না শালুকে, এটাই বাস্তব, আর সেটা তুমি খুব ভালো করে জানো। যদি না তোমার বন্ধু জার্নালিস্টকে ফরেনসিক রেকর্ড রুমে নিয়ে যেতে, না ওই স্টুডেন্টদের নিয়ে যেতে যাদের জন্য এই ঘটনা ঘটেছে, সেই জন্য তোমাকে সাসপেন্ড করতে হলো। কিন্তু ভাই, নীরবের আমাকে প্রয়োজন আছে, এই কেসটাতে আমার প্রয়োজন আছে, প্লিজ। না শালুকে। স্যার, স্যার আপনি আমাকে ডেকেছিলেন? ডক্টর সারিকা, এখন থেকে তুমি ওনার মেয়ে টিনার কেস ফাইল হ্যান্ডেল করবে। আমি? হ্যাঁ। কিন্তু স্যার, দয়া, অভিজিৎ, শালুকের বন্ধু জার্নালিস্ট আর ওই স্টুডেন্টগুলো যারা ফরেনসিক রেকর্ড রুমে এসেছিল, সবার খুব ভালো করে এনকোয়ারি করো, খুব ভালো করে। স্যার, ডক্টর সালুকে, ডক্টর সালুকে, ওই এসে হাজির হয়েছে ওরা দুজন, দয়া আর অভিজিৎ, আমার কাটা খাই নুনে ছিটে দিতে। আমি জানি ওরা কি বলবে, স্যার কিচ্ছু হবে না, আপনার উপর আমাদের পুরো বিশ্বাস আছে, সব ঠিক হয়ে যাবে, ছাই ঠিক হয়ে যাবে। প্রথমে অপমান করে বাইরে বার করে দেবে, তারপর এদের দুজনকে পাঠাবে মলম লাগাতে। যাও যাও, ওকে একটু সান্ত্বনা দিয়ে এসো। ধ্যাৎ। হাই। মর্নিং। আরে কেন টেনশন নিচ্ছেন স্যার, সব ঠিক হয়ে যাবে। আমাদের আপনার ওপর পুরো বিশ্বাস আছে ডক্টর। আমরা বিশ্বাস করি আপনি কোনো ভুল কাজ করতে পারেন না, কিন্তু কি করব, প্রোটোকল তো ফলো করতেই হবে না। দেখো, তোমাদের থেকে আমি কোনো রকম সহানুভূতি চাই না, আর হ্যাঁ, তোমাদের এসিপি সাহেবের সহানুভূতিরও একদম দরকার নেই। আমি বাচ্চা নই, কাঁদছি না। আমি জানি প্রদ্যুমন নিজের ডিউটি সম্পর্কে খুব সচেতন হওয়া উচিত। গুড। স্যার, আমার খুব খারাপ লাগছে, আই এম ভেরি সরি। আপনার সামনে এসিপি স্যার না আমাকে। সারিকা, লজ্জা পাবার কোনো দরকার নেই। তুমি নিজের কাজটা মন দিয়ে করো, প্রত্যেকটা জিনিস মন দিয়ে দেখবে, কোনো না কোনো সূত্র নিশ্চয়ই পাবে। আমরা যা কিছু স্পর্শ করি আমাদের ছাপ রেখে যাই। রিমেম্বার, এভরি কন্ট্যাক্ট লিভস এ ট্রেস বিহাইন্ড। ব্যাস, এই ফর্মুলাটা ফলো করবে। আর হ্যাঁ, যতদিন এই কেসটা সলভ না হয়, প্লিজ এখানে আসবে না। স্যার, আরে আমি জানি আমি নিরপরাধ, আর আমি সেটা প্রমাণ করেই ছাড়ব। ততদিন পর্যন্ত প্লিজ লিভ মি অ্যালোন। তোমরা কেসটা মন দিয়ে করো।
মাথা খুব গরম হয়ে আছে। স্যার, খুব খিদে পেয়েছে। আজকে কি রান্না করেছেন? স্যার, হুম, এই জার্নালিস্ট শুনেছি খুবই অভদ্র একটা মানুষ। 3 মাস আগে নাকি ডক্টর নীরবের সঙ্গে ওনার ঝামেলাও হয়েছিল। দেখছি কতটা টেরা লোকে। স্যার, আপনাদের ভেতরে ডাকছে। থ্যাংক ইউ। আরে বাহ, ভাগ্য আমার। আজ তো সিআইডি টিমের সিনিয়র অফিসার দয়ার সঙ্গে আমার দেখা হয়েই গেল। আরে বসুন বসুন। আমরা এখানে বসতে আসিনি। আরে এত রাগের কি আছে মশাই? আচ্ছা ছাড়ুন চাকে। এটা বলুন যে কি খাবেন, চা, কফি, ঠান্ডা? ঠান্ডা ঠান্ডা ফান্ডা খাই না আমরা। আচ্ছা মিস্টার দয়া, আমি অনেক দিন থেকে সিআইডি টিমের উপর একটা ডকু ড্রামা করার কথা ভাবছিলাম, কিন্তু আমাদের রেসিপি স্যারকে পাওয়াই যায় না। আপনি তো জানেন নিশ্চয়ই সিআইডি আজে বাজে লোককে এন্টারটেন করে না। আপনি সোজা আসল কথায় আসবেন। হ্যাঁ নিশ্চয়ই, 20 বছর ধরে আমি এই প্রফেশনের মধ্যে আছি, সব সময় পয়েন্টেই থাকি। বলুন, সবার প্রথমে কি জানতে চান? ডক্টর নীরবের সঙ্গে ঝগড়ার ব্যাপারে নাকি ফরেন্সিক রেকর্ড উইং এর বেহাল অবস্থার ব্যাপারে? ডক্টর নীরবের সঙ্গে তোমার ঝগড়াটা কি ছিল? না, আমার সাথে ওর কোনো ঝগড়া ছিল না। আমি শুধু ওকে সততার একটা আয়না দেখিয়েছিলাম। ওর খারাপ লাগলো সেটা। তার মানে হলো ডক্টর নীরবের কাজের ওপর আমি একটা আর্টিকেল লিখেছিলাম। আমার হিসেবে উনি ফরেন্সিক কাজের জন্য বিশ্বস্ত ছিলেন না, সামান্য ঢিলে ঢালা টাইপের ফরেন্সিক এক্সপার্ট ছিলেন। সেই জন্য তিনি আমার ওপর মানহানির কেস করে দিলেন। খুব অসম্মান হয়েছিল ওনার। আমি ওনার কাছে ক্ষমাও চেয়েছিলাম, কিন্তু এখন ওনার মেয়ের মৃত্যুর খবর শুনে আমার খুব খারাপ লেগেছিল। আর আপনি দুঃখ প্রকাশ করার জন্য এভিডেন্স রুম থেকে এভিডেন্স চুরি করে সেখানে ফেলে দিলেন যেখানে নীরব বাবুর মেয়ে খুন হয়েছিল। আরে দাদা, আমি এটা কেন করতে যাব? আমি কেন পুরনো হার আর রক্তমাখা শাড়ি চুরি করতে যাব? তাহলে তুমি ওই এভিডেন্স উইং এ কি দেখতে গিয়েছিলে? ফরেন্সিক ল্যাব থেকে এভিডেন্স কিভাবে চুরি হয় আমি সেটা দেখতে গেছিলাম। আমি আপনাদের কাজের দুর্বলতা দেখতে গেছিলাম। থাক, এসব যেতে দিন, এগুলো বলার কোনো দরকার নেই। এখন তো আপনারাও সবটা জেনে গেছেন বোধহয়। দেখুন, বেশি বক্তৃতা দেবেন না আপনি। যতটা জিজ্ঞেস করা হচ্ছে ততটার উত্তর দিন, কেন? ব্যাস। যে নিজেদের কথা উঠলো অমনি ঝাল লাগলো? আপনাদের কাছে কি এই কথার উত্তর আছে যে কে কিভাবে ফরেনসিক ল্যাব থেকে জিনিসগুলো চুরি করলো? আমার তো মনে হয় খুনি আপনাদের দুর্বলতাটা দেখাতে চেয়েছে। যাক, ছাড়ুন সেসব। এখন বলুন যে এই সিআইডির ওপর ডকু ড্রামা সিরিজ কবে শুরু হচ্ছে? স্যার, এনাকে ব্যুরো নিয়ে যাই। মনে হচ্ছে ঠিকঠাক উত্তর উনি ওখানেই দেবেন। তার জন্য অনেক লম্বা চওড়া প্রসেস আছে। আর তাছাড়া প্রমাণও তো থাকতে হবে না, তাই তো দয়া? খুব তাড়াতাড়ি দেখা হবে। প্রসেস পুরো করে সমস্ত এভিডেন্স নিয়ে আসব, আর তখন কথা বলবো সিআইডির ওপর ডকু ড্রামা বানানোর জন্য। হ্যাঁ, ডক্টর নারায়ণী, ইয়েস, হ্যাঁ বলুন। আমরা সিআইডি থেকে একটা কেসের ব্যাপারে আপনার সাথে কথা বলতে চাই। নিশ্চয়ই বলুন। যে স্টুডেন্টগুলো গত মাসে ফরেন্সিক রেকর্ড রুম দেখতে গিয়েছিল তারা প্রত্যেকেই চুরি আর খুনের দায়ে সাসপেক্ট। হোয়াট? অফিসার, আপনার নিশ্চয়ই কোথাও ভুল হচ্ছে। আমাদের স্টুডেন্ট কখনো এরকম করতে পারে না। আমরাও সেটা আশা করি যে ওরা কিছু করেনি, কিন্তু খুন তো হয়েছে আর ওরা প্রত্যেকেই অভিযুক্ত। দেখুন, আমাদের বাচ্চারা শুধুমাত্র এডুকেশন ট্যুরের জন্য গেছিল, আর আপনারা ওদের সন্দেহ করছেন? আমাদের কাজ হচ্ছে কেসটা সলভ করা আর অপরাধীকে উপযুক্ত শাস্তি দেওয়া। আপনি প্লিজ ওই 10 জন স্টুডেন্টকে ডাকুন
আমরা তাদের জিজ্ঞাসাবাদ করব আর তাদের আঙুলের ছাপ নেব। দেখুন ব্যাপারটা বুঝুন, ওরা স্টুডেন্ট। দেখুন, ওদের উপর তো আমরা 3rd ডিগ্রি ইউজ করছি না, আমরা শুধু জিজ্ঞাসাবাদ করব। আর হ্যাঁ, ওদের কিছু বলবেন না যে আমরা কি ব্যাপারে ওদের সাথে কথা বলবো। ওকে ফরেন্সিক রেকর্ড রুম দেখে তোমাদের কেমন লেগেছিল? স্যার আমার তো দম আটকে যাচ্ছিল ওখানে। ওটা কোনো জায়গা হলো? পুরনো দাঁত, হাড়, রক্তে মাখা কাপড়। আমার তো এই জায়গাটা একদম ভালো লাগেনি, খুব অদ্ভুত অনুভূতি হচ্ছিল। তোমার কি সবসময় সর্দি কাশি হয়? না ম্যাম, মাঝে মাঝে হয়। স্যার আমার কাছে ওই জায়গাটা সম্পূর্ণ ইউজলেস ছিল, দেখাশোনা নেই, না কোনো প্রমাণ আছে ঠিক মতো। আর স্যার আমি তো ওই কোল্ড কেস ফাইলের এভিডেন্স বাড়ি নিয়ে যেতে চেয়েছিলাম, যাতে আমি ওটার উপরে স্টাডি করতে পারি। আমি রোমাঞ্চিত হচ্ছিলাম, খুনি আর নিহতদের চিন্তা ভাবনা কল্পনা করার চেষ্টা করছিলাম। খারাপ চিন্তা, দুঃখ, কষ্ট। স্যার এখানে তো 9 জন রয়েছে, একজন নেই। হ্যাঁ, আজকে একজন স্টুডেন্ট অ্যাবসেন্ট আছে, ওর শরীর ঠিক নেই। সে কে? কি নাম তার? সারিকা। সারিকা? ওর ব্যাপারে পুরো ডিটেলসটা চাই। হ্যাঁ সারিকা, কিছু কি পাওয়া গেল? দেখো আমাদের হাতে কিন্তু সময় নেই। স্যার আমি বারবার চেষ্টা করছি যদি কোনো প্রমাণ হাতে পেয়ে যাই, যাতে সালু খেসার যে নির্দোষ এটা প্রমাণিত হয়। যাই হোক না কেন, কিছু না কিছু তো ঘটেছে। যারা সালুখেকে ফাঁসানোর চেষ্টা করেছে, কে হতে পারে আর কেনই বা সে করছে? স্যার আপনি এটা জানেন, তবুও সালু খেসারকে বের করে দিলেন। সারিকা, আমি সেটাই করেছি যেটা আইনত। না হলে সালুখেকে আমি... কি স্যারকে আপনি কি? খুনি খুব বড় ভুল করেছে। কি ভুল স্যার? যখন তোমরা ওখানে গিয়েছিলে, ওই বাড়ির ভেতর ঘুরছিলে, ভেতর থেকে বাইরে, বাইরে থেকে ভেতরে, সব জায়গায় যখন প্রমাণ খুঁজে বার করছিলে, তখন ফেডরিক, তখন তুমি চিহ্ন ছেড়ে যাচ্ছিলে। তোমার হাতের চিহ্ন, পায়ের চিহ্ন, আরো অনেক ছোট ছোট জিনিস, যেগুলো তোমাদের অগোচরেই ঘটছিল। আর খুনি ঠিক একইভাবে ওখানে তার চিহ্ন ছেড়ে গেছে, এমন চিহ্ন যেগুলো আমরা ট্রেস করতে পারি। ট্রেসেবল চিহ্ন? সারিকা, আমরা যা কিছু স্পর্শ করি আমাদের ছাপ রেখে যাই। রিমেম্বার, এভরি কন্ট্যাক্ট লিভস এ ট্রেস বিহাইন্ড। স্যার আমাকে হিন্ট দিয়েছিলেন, কিন্তু আমি বুঝতে পারিনি কেন। হ্যাঁ বলুন। সারিকা কোথায়? আপনারা? সিআইডি। আপনি কে? স্যার আমার নাম রূপালী। আর সারিকা? স্যার ও তো এখানে নেই, কালকেই চলে গেছে। কোথায় গেছে? ম্যাম ও নিজের বাড়ি চলে গেছে। কালকে ও এলো, তারপর তাড়াহুড়ো করে নিজের ব্যাগ প্যাক করলো, আর খুব তাড়াহুড়োতে ছিল তাই নিজের ফোনটাও ফেলে গেছে। কোনো কারণ কি বললো এত তাড়াহুড়ো করে বাড়ি যাওয়ার জন্য? হ্যাঁ স্যার, ও বলছিল যে ওর বাড়ির কোনো লোক অসুস্থ আছে। কি? স্যার ফরেন্সিক সেন্টার থেকে জানতে পারলাম সারিকা অসুস্থ, আর এ বলছে যে ওর বাড়ির কেউ অসুস্থ। কিছু তো একটা ব্যাপার আছে। আচ্ছা রূপালী, এই সারিকার বাড়ি কোথায়? স্যার কানপুর। কানপুর? আর তোমরা একসঙ্গেই থাকতে? হ্যাঁ স্যার, আমরা রুমমেটস ছিলাম। আচ্ছা, তোমরা কতদিন একসাথে রয়েছো? এই হবে 8-9 মাস। 8-9 মাস ধরে তো একে অপরের ব্যাপারে নিশ্চয়ই ভালোই জানবে। কি কেমন মেয়ে ছিল সারিকা, কিছু বলতে পারবে তুমি? স্যার ও তো খুব ভালো মেয়ে ছিল। ইনফ্যাক্ট ও নিজের কাজ নিয়েই ব্যস্ত থাকতো, মানে ফরেন্সিক ইনস্টিটিউট যাওয়া, ওখান থেকে ফিরে আসা, এইসব নিয়েই থাকতো। ফরেন্সিক সেন্টার? তো ও কি ওখানকার কোনো কথা তোমাকে বলেছিল? হ্যাঁ, ফরেন্সিক ইনস্টিটিউটের ব্যাপারে কিছু কিছু কথা আমাকে বলতো। যেমন এই কিছুদিন আগেও আমাকে বলছিল যে... তুই জানিস রূপালী, প্রমাণ ট্রেস করে যে কাউকে ফাঁসানো যেতে পারে,
রিয়েলি? কিন্তু এটা কিভাবে হতে পারে? আরে বোকা, সব কিছু হতে পারে। আমি সব করতে পারি। যে কোনো কেসকে পাল্টে দেওয়া যায় শুধুমাত্র প্রমাণের ওপর ভিত্তি করে। এবার দেখ আমি কিভাবে সবার মাথা ঘুরিয়ে দিতে পারি। স্যার, টিনা আর ডক্টর সালুঙ্কের কেসেও তো তাই ঘটেছে। আর এই সারিকাও কেটে পড়েছেন। ওকে তাড়াতাড়ি খুঁজে বের করতে হবে। হ্যাঁ সারিকা, স্যার খুনি যেই হোক না কেন, যে এতগুলো প্রমাণ চুরি করেছে আর ক্রাইম সিনে প্লান্ট করেছে, এটা করার সময় ও নিশ্চয়ই জিনিসগুলোকে ছুঁয়েছে। কিন্তু ডক্টর সারিকা, আপনিই তো বলেছিলেন যে কোনো আঙুলের ছাপই পাওয়া যায়নি, তাহলে এই জিনিসগুলো ধরলো কি করে? আঙুলের তো কোনো ছাপ পাওয়া যায়নি, কিন্তু আমি এটা বলার চেষ্টা করছি যে এত প্রমাণও চুরি করেছিল আর ক্রাইম সিনে প্লান্ট করেছিল, এখন এত পরিশ্রম করার পর ওর একটু তো ঘাম হয়েই ছিল। মানে সোয়েট অ্যানালিসিস। এক্স্যাক্টলি, সোয়েট অ্যানালাইসিস করেছি। আর ওই প্রসিডিওরে আমি একটা ডিএনএ পেয়েছি। এই দেখুন, এই ডিএনএ থেকে আমি এটাই জানতে পেরেছি যে এই লোকটার একটা বিশেষ ধরনের রোগ আছে, সিস্টিক ফাইব্রোসিস। এটা কি ধরনের অসুখ? এটা একটা জেনেটিক রোগ পুরবি। এই রোগটার থেকে মানুষের বডি অর্গানস যেমন কিডনি, লাংস, প্যানক্রিয়াস, ইন্টেস্টাইন সব ড্যামেজ হতে থাকে। কিন্তু ডক্টর সারিকা, এই রোগটা চেনা যায় কিভাবে? মানে কোনো সিমটমস তো আছে? সিমটমস আছে। যদি এই রোগটা অনেক বছর ধরে থাকে তাহলে সেই মানুষটার গ্রোথ পুয়ার হয়ে যায়, ফ্যাটি স্টুলস হতে থাকে, শ্বাস নিতে প্রবলেম হয়, খুব কাশি হয়, ইনফ্যাক্ট সাইনাস ইনফেকশন হতে পারে। শ্বাস নিতে কষ্ট আর কাশি। আচ্ছা, তার মানে এরকম পেশেন্টদের নিশ্চয়ই হসপিটালে বারবার যাতায়াত করতে হয়। কনস্ট্যান্ট মনিটরিং এর দরকার হয়। ব্যাস, তাহলে অভিজিৎ, শহরে যতগুলো হসপিটাল আছে সেখানে গিয়ে খোঁজ নাও এই ধরনের রুগী কজন আছে, আর তাদের মধ্যে কি এমন কোনো পেশেন্ট আছে যার আমাদের এই কেসের সঙ্গে কোনো সম্পর্ক আছে। এই কেসটা আমরা একসঙ্গে কাজ করেছিলাম। Yes. ডক্টর নীরবের মেয়েকে খুন করা হয়েছে, আমাকে সাসপেন্ড করা হয়েছে, তো বাকি রইল ললিত। যদি এই সবকিছু কেসটার জন্য হয় তাহলে ললিতের সঙ্গেও নিশ্চয়ই কিছু ঘটেছে, নাহলে হয়তো ঘটবে। ললিতকে খুঁজতে হবে, কিন্তু এত বছর ধরে ললিতের সঙ্গে কোনো যোগাযোগ নেই, কি করে খুঁজবো? ট্রাই করে দেখি। আর ইউ শিওর এটা ওনার ছবি? হ্যাঁ স্যার, উনি। আর ওনাকে হসপিটালে 2-3 বার আসতেই হয়। মাই গড, থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ। দয়া, খুনের ব্যাপারে জানতে পেরেছি। কি ডক্টর ললিত মারা গেছেন 5 বছর আগে? হ্যাঁ স্যার, আপনারা মেয়ের সাথে দেখা করতে পারেন। কোথায় ওর মেয়ে? আমি কথা বলতে পারি? সে তো মুম্বাইতে আছে স্যার, সারিকা নাম ওর। সারিকা? হ্যাঁ স্যার। ওকে, থ্যাংক ইউ। সারিকা মুম্বাইতে।
সত্যের খুব কাছেই আছো তুমি। এইটাই শেষ জায়গা যেখানে খুনটা হবে। অপেক্ষা করছি তুমি আসবে ওইখানে যেখান থেকে সব শুরু হয়েছিল 8 বছর আগে। আট বছর আগে সারিকা একে কে মারল? হঠাৎ আলোটা নিভে গেল কেন? স্যার সালুনকা স্যারের ফোন তো বাজছে, কিন্তু উনি ফোনটা ধরছেন না। উনি আবার বিপদে পড়েননি তো? ডক্টর সালুকের ফোনের লোকেশন এক্ষুনি ট্র্যাক করো, দেখো কোথায় আছে। আর এই খুনিরও। এসব কি করছো? তোমার মৃত্যু আস্তে আস্তে আর খুবই কষ্টদায়ক। তোমার শরীরের এক এক ফোঁটা রক্ত যখন তোমার শরীর থেকে আস্তে আস্তে বেরোবে না, তখন খুব মজা আসবে তোমার, তাই না? কিন্তু তুমি এসব কেন করছো? নিজের বাবার মৃত্যুর প্রতিশোধ নিচ্ছি। আরে খুনি হচ্ছ তোমরা তিনজন। তোমার বাবা রঘু? হ্যাঁ, রঘু, যাকে তুমি, ডক্টর ললিত আর ডক্টর নীরব মিলে মেরে ফেলেছো। আর তোমাদের জন্য আজ আমার বাবা আমার সাথে নেই। মেরে ফেলেছি? আমরা? কিভাবে? প্রমাণ জোগাড় করে মেরে ফেলেছো। তোমরা প্রমাণ জোগাড় করে আমার বাবাকে ফাঁসির শাস্তি দেয়া করিয়েছো। দেখো দেখো, প্রমাণ জোগাড় করা, শাস্তি দেওয়া, এটা ফরেন্সিকের কাজ। কাজ এটা? নিশ্চয়ই নিশ্চয়ই এটা তোমাদের কাজ, কিন্তু তোমরা আমার ব্যাপারে তো ভাবোনি না। ওই মেয়েটার ব্যাপারে যার থেকে যার বাবাকে ছিনিয়ে নিয়েছো। আমার বাবার মৃত্যুর পরে আমি ডিপ্রেসড হয়ে গিয়েছিলাম। আর এই সব থেকে বেরোনোর পরে আমি ভেবে নিয়েছিলাম, ঠিক করে নিয়েছিলাম যে আমি তোমাদের তিনজনকেই এই মৃত্যুর শাস্তি দিয়ে তারপরেই ছাড়বো। আর এই জন্যই তুমি টিনাকে মেরে ফেলেছো? হ্যাঁ, মেরে ফেলেছি আমি ওকে, কারণ আমি জানতাম ডক্টর ললিত 5 বছর আগেই মরে গেছে। আর পড়ে রইল তুমি আর ডক্টর নীরবের প্রশ্ন। তো আমি জানতাম যে ডক্টর নীরব নিজের মেয়ে টিনাকে খুব বেশি ভালোবাসে। টিনার মরে যাওয়ার পর ও নিজেই নিজেকে মেরে ফেলবে। আর তুমি, আর পড়ে রইল তোমার প্রশ্ন, তুমি তোমার ফরেনসিক অফিসকে খুব ভালোবাসো। যখন ওখান থেকে তোমাকে ধাক্কা মেরে অপমান করে বার করে দেবে, তখন তো তুমি নিজেকেই নিজে মেরে ফেলবে। কিন্তু সারিকা তোমার কি ক্ষতি করেছিল? সারিকা? ওকে তো মরতেই হতো। ও ললিতের মেয়ে ছিল যে।
আর ফরেন্সিকে কাজ করতো। আর আমার কাজে তো ও আসতোই, ওর সাহায্যে আমি ফরেন্সিক অফিসার সব প্রমাণ জোগাড় করেছিলাম। তোমার ফরেন্সিক অফিস তোমার বিরুদ্ধে? এই দেখো ডক্টর সালুকে, হয়ে গেল আমার বদলা পূরণ। আর যতক্ষণে সিআইডি এখানে আসবে ততক্ষণে তুমি ওপরে। গুড বাই ডক্টর সালুকে। রূপালী, খেলা শেষ তোমার। আমার খেলা শেষ নাকি সালুকের? বাঁচাতে পারবে তো তোমরা? তো বাঁচিয়ে নাও। রক্তের ঋণ তো চাপিয়ে দিলে বস আমার উপর। রক্তের ঋণ তো চাপাইনি আমি তোমার ওপর, আমি তো বরং তোমার ঋণ শোধ করলাম। অপরাধীদের শাস্তি দিতে সাহায্য করেছিলে, সেই ঋণ এবার শোধ করে দিলাম। আচ্ছা শোনো, অনেক রেস্ট হয়েছে, এবার কাজে লেগে পড়ো। তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন। সারিকা একা লাশগুলোর সঙ্গে কথা বলছে। ওহো, সারিকা, অভিজিৎ তো তোমার খুব প্রশংসা করছে। দেখো ভাই, এখন এক সপ্তাহ তো আমি এখান থেকে নড়ছি না বস। এক কাজ করো না, ততদিন সারিকাকে দিয়ে কাজটা করিয়ে নাও। ঠিক আছে, তাহলে বিশ্রাম নিন। সাইলেন্স প্লিজ। সালুকে, সাইলেন্ট, চুপ। এই আমি যদি ছুটি নিই তাহলে আবার কিচ্ছু যায় আসে না, কিন্তু আমার বাড়ির কাজের লোক যদি ছুটি নেয় তাহলে আমার জীবনটা নরক হয়ে ওঠে। খুব লেট হয়ে গেছে। আরে ভাই, একে ল্যাবে যেতে দেরি হয়ে গেল, তার উপর আবার কে এলো? কাউকে তো দেখতে পাচ্ছি না, বেলের আওয়াজ তো ঠিক শুনেছি। চোখে কাউকে দেখা যাচ্ছে না, কিন্তু কানে শোনা গেল কোনো গন্ডগোল আছে।